খনিজ চুম্বক না দিলে চীনের ওপর 200% শুল্ক আরোপের হুঁশিয়ারি ট্রাম্পের। এতে কার ক্ষতি বেশি, চীন নাকি আমেরিকার? এবার গাজায় আরো 5 জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, যা ছড়িয়ে গেছে দুটি বিশ্বযুদ্ধের সাংবাদিক হত্যার সংখ্যাকে। পৃথিবী নয়, শনির চাঁদে বসবাস করার স্বপ্ন দেখছে মানুষ। সেখানে কি পানি আছে? মানুষ কি হেঁটে চলবে নাকি লাফিয়ে? কি বলছেন বিজ্ঞানীরা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। 200% শুল্ক আরোপ হবে চীনের ওপর যদি যুক্তরাষ্ট্রকে খনিজ চুম্বক না দেয় আমেরিকা। চলমান বাণিজ্য যুদ্ধের মধ্যেই এবার খনিজ চুম্বক নিয়ে চীনকে এমন হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, বিশ্বে চুম্বকের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়েছে চীন, তবে শুল্ক দিয়ে এই একচেটিয়া ব্যবসার নিয়ন্ত্রণ নেয়ার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রশ্ন উঠেছে, ট্রাম্পের এই হুমকিতে কি ভয় পাবে চীন? কেননা এতে বিপদ বাড়বে আমেরিকারই, কারণ চীন প্রযুক্তি রপ্তানি বন্ধ করলে বিপাকে পড়বে আমেরিকার বড় বড় প্রযুক্তি ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসে বিভিন্ন দেশের খনিজ সম্পদ নিয়ে বিশেষ আগ্রহ দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন ও গ্রিনল্যান্ডের বিরল খনিজের নিয়ন্ত্রণ পেতে রীতিমতো জোর জবরদস্তি চালিয়েছেন তিনি। আর এবার খনিজের জন্য ট্রাম্প হুমকি দিলেন বিশ্ব রাজনীতির আরেক পরাশক্তি দেশ চীনকে। 25 আগস্ট প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে বৈঠকে বসেন দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জায়ে মিয়ুং। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সাথে বৈঠকের মাঝেই চীনকে কড়া ভাষায় হুমকি দিলেন ট্রাম্প। ওভাল অফিসে বৈঠক চলাকালে লি জায়ে মিয়ুংকে পাশে রেখেই চীনের খনিজ নিয়ে কথা বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, চীন যুক্তরাষ্ট্রকে খনিজ চুম্বক দেবে, আর নইলে তাদেরকে 200% শুল্ক দিতে হবে। চীন যদি যুক্তরাষ্ট্রকে চুম্বক না দেয়, তাহলে তাদের উপর আমাদের 200% শুল্ক আরোপ করতে হবে। আর এটা করতে আমাদের খুব বেশি সমস্যা হবে না। চীন খুবই বুদ্ধিমত্তার সাথে বিশ্বে চুম্বকের একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু আমাদের আরো অনেক শক্তিশালী জিনিস আছে, তা হলো শুল্ক। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আমাদেরও অনেক চুম্বক থাকবে। ট্রাম্পের এমন মন্তব্যের পর নতুন করে আলোচনায় আসছে চীনের খনিজ চুম্বক। প্রশ্ন উঠছে, কেন চীনের চুম্বক নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন ট্রাম্প? নাকি এই একটি জায়গায় চীনের সাথে পেরে উঠতে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প? রেয়ার আর্থ ম্যাগনেট বা চুম্বক হলো প্রযুক্তি ও প্রতিরক্ষার প্রাণশক্তি। একদিকে যেমন স্মার্টফোন, ল্যাপটপ ও ইলেকট্রিক গাড়ির মতো প্রযুক্তিতে চুম্বকের ব্যবহার রয়েছে, তেমনি অন্যদিকে ফাইটার জেট, মিসাইল ও সাবমেরিনের মতো প্রতিরক্ষা শিল্পেও চুম্বক অপরিহার্য। এক কথায় সবচেয়ে কৌশলগত প্রযুক্তি ও প্রতিরক্ষা খাত এই চুম্বকের ওপরই নির্ভরশীল। তবে বিশ্বে রেয়ার আর্থ ম্যাগনেট উৎপাদনের প্রায় 90% বাজারই চীনের হাতে। শুধু কাঁচামাল নয়, বরং প্রসেসিং ও ফিনিশড ম্যাগনেটেও চীনের আধিপত্য রয়েছে। যুক্তরাষ্ট্রে কিছু রেয়ার আর্থ খনি থাকলেও এগুলো প্রক্রিয়াজাত করার ক্ষমতা সীমিত। অনেক সময় এসব কাঁচামাল চীনেই রিফাইন করা হয়, ফলে মার্কিন প্রতিরক্ষা ও টেক ইন্ডাস্ট্রি কার্যত চীনা সরবরাহের উপর নির্ভরশীল। 2022 সালে যুক্তরাষ্ট্র এনভিডিয়া ও এএমডির সমমানের জিপিইউ চীনে বিক্রি নিষিদ্ধ করে। একই সাথে চীনের হুয়াওয়ে ও এসএমআইসির মতো প্রতিষ্ঠানকে মার্কিন প্রযুক্তি পাওয়ার পথ বন্ধ করে দেয়। এতে চীনের এআই ও সুপার কম্পিউটিং গবেষণা বাধাপ্রাপ্ত হয়। জবাবে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে 2023 সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে গ্যালিয়াম, জার্মানিয়াম, গ্রাফাইট ও রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি নিষিদ্ধ করে চীন, যা এখনও চলমান রয়েছে। চীনা প্রযুক্তি রপ্তানি বন্ধ করায় ঝুঁকির মুখে পড়েছে মার্কিন প্রতিরক্ষা সরবরাহ চেইন। এছাড়া টেসলা, জেনারেল মোটরস ও অ্যাপেলের মতো কোম্পানি বিকল্প উৎস খুঁজতে বাধ্য হচ্ছে। মার্কিন কোম্পানিগুলো এখন অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলো থেকে কাঁচা খনিজ আনলেও সেগুলি প্রক্রিয়াজাত করতে আবার চীনের উপর নির্ভর করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে 2022 সালে যুক্তরাষ্ট্র যখন চীনের ওপর একতরফা নিষেধাজ্ঞা চাপায়, তখন মার্কিন প্রশাসন ভেবে দেখেনি তারা চীনের ওপর কতটা নির্ভরশীল। তাই 200% শুল্কের হুমকি দিয়ে চীনকে আবারও আলোচনার টেবিলে আনতে চাইছেন ট্রাম্প। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভ গভর্নর লিসা কুককে হঠাৎ করেই দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঋণ সংক্রান্ত জালিয়াতির অভিযোগ উঠেছে লিসার বিরুদ্ধে। স্থানীয় সময় সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে লিসাকে অবিলম্বে বরখাস্ত করার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের দাবি, যুক্তরাষ্ট্রের সংবিধান ও 1913 সালের ফেডারেল রিজার্ভ আইন অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মার্কিন ফেডারেল মর্গেজ নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, লিসা একাধিক মর্গেজ চুক্তিতে ভুয়া তথ্য দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, প্রতারণামূলক ও সম্ভাব্য অপরাধমূলক আচরণের কারণেই লিসা কুকের সততার উপর আস্থা রাখতে পারছেন না। তবে বিষয়টি নিয়ে ফেডারেল রিজার্ভের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি। ফিলিস্তিনের গাজায় এবার হাসপাতালে বোমা হামলা চালিয়ে 5 জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নাসের হাসপাতালের ওই হামলায় এক সাংবাদিককে উদ্ধার করতে গিয়ে বোমায় প্রাণ হারান আরও 4 জন সাংবাদিক। এই নিয়ে ইসরায়েলি আগ্রাসনে 2 বছরে 270 জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছে। 2 বিশ্বযুদ্ধেও এত সাংবাদিক নিহত হয়নি বলে জানানো হয়েছে যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির এক প্রতিবেদনে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ঘটনাস্থল দক্ষিণ গাজার নাসের হাসপাতালের ছাদের পাশের ফ্লোর। রয়টার্সের লাইভ প্রচারের প্রস্তুতি চলছিল সোমবার। ক্যামেরায় দাঁড়িয়ে হুসাইম আল মাসরি। হঠাৎ করে ইসরায়েলি বোমার আঘাতে মাসরি মাটিতে লুটিয়ে পড়ে। অন্য ফ্লোর থেকেও দৌড়ে আসেন 4 সাংবাদিক ও স্বাস্থ্যকর্মী। উদ্দেশ্য সহকর্মীকে উদ্ধার করা, কিন্তু সাথে সাথেই আরেকটি বোমা পড়ে একই জায়গায়। মুহূর্তেই প্রাণ হারান 4 সাংবাদিক সহ 21 জন। হুসাইম আল মাসরি রয়টার্সের হয়ে কন্ট্যাক্টে কাজ করতেন। নিহত অপর সাংবাদিকরা হলেন অ্যাসোসিয়েট প্রেসের ফ্রিল্যান্সার মারিয়ম আবু দাগা, আল জাজিরা মোহাম্মদ সালেমা, রয়টার্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করা আবু তোহা ও আবু আজিজ। 2023 সালের 7 অক্টোবর হামাস ইসরায়েল সংঘাত শুরুর পর ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 270 সাংবাদিক নিহত হয়েছেন। গড়ে প্রতি মাসে সাংবাদিক নিহতের সংখ্যা 13 জন। যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির তথ্য মতে, গাজায় যে সংখ্যক সাংবাদিক প্রাণ হারিয়েছেন, মার্কিন সিভিল ওয়ার, প্রথম কিংবা দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এত সাংবাদিক হত্যা দেখেনি বিশ্ব। সাংবাদিক হত্যার ঘটনাকে যুদ্ধ অপরাধ বলছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সেই সঙ্গে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনার দাবিও জোরালো হচ্ছে আন্তর্জাতিক মহলে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। ইহুদি বিদ্বেষে উস্কানির জন্য ইরানকে অভিযুক্ত করে দেশের রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে 7 দিনের আলটিমেটাম দিয়েছে অস্ট্রেলিয়া। বন্ধ হয়েছে ইরানে অস্ট্রেলিয়া দূতাবাসের কার্যক্রম। একই দিনে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে গুলিবর্ষণে 2 পুলিশ নিহত আর অপরজন আহত হয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো রাষ্ট্রদূতকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া। পার্লামেন্টের অধিবেশনে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন, গত বছরের অক্টোবরে সিডনিতে আর ডিসেম্বরে মেলবোর্নে হামলার তদন্ত প্রতিবেদন জানার পর ক্যানবেরার ইরান দূতাবাস থেকে যুক্তরাষ্ট্রকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। সেই সাথে তেহরানে অস্ট্রেলিয়া দূতাবাসের কর্মীদের তৃতীয় কোনো দেশে সরে যেতে বলা হয়েছে। বিরোধী নেত্রী সুসান লি জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে হামলায় ইরানের মতো ভিনদেশি জড়িত থাকার ঘটনা শিউরে ওঠার মতো উদ্বেগজনক। অস্ট্রেলিয়ার সরকার কিছুদিন আগে ঘোষণা দিয়েছে, আগামী 1 সেপ্টেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতি দেবে। এতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইসরায়েল চরম কূটনৈতিক দ্বন্দ্ব চালালেও রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তেল আবিব। এদিকে ভিক্টোরিয়া রাজ্যে যৌন হয়রানিতে অভিযুক্ত ব্যক্তিকে ধরতে গিয়ে গুলিতে 2 পুলিশ নিহত হয়েছে। মেলবোর্ন থেকে প্রায় 300 কিলোমিটার উত্তর পূর্বের শহর আলপাইনে তল্লাশির জন্য পুলিশের একটি দল গেলে এই হতাহতের ঘটনা ঘটে।